এগেইন ফ্রাস্ট্রেটিং নাইট ফর মাদ্রিস্তাস। আরও একটা ধরাশায়ী রাত গেল যারা রিয়াল মাদ্রিদ ভক্ত যারা আছে তাদের জন্য, এবং একটা হাতের মধ্যে থেকে বের হয়ে যাওয়া একটা ম্যাচ। এটা আসলে কার ভালো লাগে? শেষ পর্যন্ত আপনি এক্সট্রা টাইমে গিয়ে ১২০ মিনিটের মাথায় একটা গোল খেয়ে যাবেন, সেই জায়গাটাতে এই বিষয়টা হজম করা আসলে যে কারো জন্যই কষ্টের। এবং ফার্স্ট হাফের দিকে যদি আমরা তাকাই, সেই জায়গাটাতে কিন্তু বার্সেলোনা খুব ভালোভাবে ডমিনেট করছিল রিয়াল মাদ্রিদকে। পেদ্রি একটা গোল ২৭ মিনিটের মাথায়, এবং দুর্দান্ত খেলছে পেদ্রি আজকে, এবং সে যথারীতি থ্রু আউট দ্য সিজন সে দুর্দান্ত খেলতেছে। এরপরে যখন সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ আসলো, ওই টাইমেও রিয়াল মাদ্রিদকে খুব বেশি নড়বড়ে মনে হচ্ছিল, এবং আমরা মনে প্রাণে চাইতেছিলাম ক্লিয়ান এমবাপ্পে, আর্দা গুলার এইরকম একটা সাবস্টিটিউশন হোক। সেটাই হইল। এই সাবস্টিটিউশনটা হওয়ার পর কিন্তু ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল। ৭০ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পে একটা গোল করলেন, ওই গোলের মাধ্যমে ইকুয়ালাইজার আসলো। শেষ পর্যন্ত ৭৭ মিনিটের মাথায় একটা হেডার থেকে চুয়ামেনি আর একটা গোল। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লিডে। ম্যাচের কিন্তু বেশি সময় বাকি নাই, মাত্র ১৩ মিনিট সময় বাকি আছে। এই টাইমটা যদি একটা ডেড ব্লক ডিফেন্সিভ ফুটবল খেলা যেত, সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদ ৯০ মিনিটের মধ্যে ম্যাচটাকে কিল করতে পারতো, কিন্তু সেটা তারা করতে পারে নাই। যথারীতি ব্যাক লাইনে যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটাই থাকলো, এবং লেফট ব্যাকে ফ্রাঙ্ক গার্সিয়া তিনি অনুপস্থিত থাকলেন। একটা পর্যায়ে রুডিগার একেবারে ফেরান তরেসের একেবারে 1-to-1 সিচুয়েশন তৈরি হয়ে গেল। ওই জায়গাটাতে রুডিগারের উপর অনেকটা ভরসা রাখতে পারলেন না থিবো কর্তোয়া, অনেকটা বেরিয়ে আসলেন। আসার পর তাকে বিট করে একেবারে একটা গোল, যেই গোলটা শেষ পর্যন্ত আবারও একটা ইকুয়ালাইজারে নিয়ে গেল। ৯০ মিনিটের খেলা শেষ। তো এই জায়গাটাতে রিয়াল মাদ্রিদের উচিত ছিল যে মোমেন্টামটা তারা ধরছিল ৭০ মিনিটের সময়, সেই মোমেন্টামটাকে ধইরা রাখা, ওই অবস্থাতেই থাকা, ম্যাচের এক্সাইটমেন্টের মধ্যেই থাকা। তাদের যে মুডটা ছিল, যেই ফর্মে তারা ফুটবলটা খেলতেছিল, ওইভাবে যদি ফুটবলটা খেলতো, তাহলে কিন্তু এই অবস্থাটা রিয়াল মাদ্রিদের হয় না। রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত একটা জয় নিয়ে বের হইতে পারে। একদম খুবই দুর্দশা অবস্থা যাচ্ছে রিয়াল মাদ্রিদের। ব্যাকলাইন নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। এই ম্যাচে আমরা সাবস্টিটিউট করাতে দেখলাম যে এই জায়গায় অ্যান্টোনিও রুডিগারের জায়গায় এনরিককে সাবস্টিটিউট করানো হলো, এবং এনরিক কী খেললেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। এবং প্রত্যেকটা সময় ওকে দেখা যাচ্ছে সে অফসাইড জোনে থাকছে, অফসাইড জোনে বসে আছে, দাঁড়ায় আছে, এইরকম একটা সিচুয়েশন। এবং ভিনিসিয়াস জুনিয়র, ওকেও এইরকম একটা সিচুয়েশনে দেখা যাইতেছে, বারবার অফসাইড ট্র্যাপে পড়তেছে, অফসাইড জোনটাতেই থাকতেছে। কী সমস্যা তাদের? হ্যান্সি ফ্লিক সবসময় ওই ধরনের একটা ট্র্যাপিং করে, এবং সেই ট্র্যাকটার মধ্যেই বারবার এই দুইটা প্লেয়ারকে আমরা দেখছি, যে দুইটা স্ট্রাইকার মাঝখানে এই অফসাইড ট্র্যাপে থাকার কারণে এই যে লাস্টে ক্লিয়ান এমবাপ্পে একটা পেনাল্টি পাইতে পারতো, সেই জায়গায় এনরিকের এই সিচুয়েশনটার কারণে এই পেনাল্টিটা হইল না। আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে রেফারিং নিয়ে। রেফারিং নিয়ে আসলে কোনো প্রশ্ন করার কোনো কিছু নাই। রেফারিদের মতো সিদ্ধান্ত দিয়েছে। তাদের কাছে যেই ধরনের এলিমেন্টসগুলো থাকে, তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য যেই ধরনের বিষয়গুলো থাকে, ওই ধরনের বিষয়ের উপরে তারা সিদ্ধান্তটা দেয়। অনেক টাইমে নিজেদের এগেনস্টে যায়, যেই কারণে মনে হয় যে আমাদের এগেনস্টে চলে গেছে। রাফিনার যেটা পেনাল্টি বলা হচ্ছে, ওটা মোটেও পেনাল্টি ছিল না। রাফিনা অনেকটা স্লিপ করে পড়ে গেছেন, বা উনি একটা পেনাল্টি স্যালভেজ করতে চাইছিলেন। আমরা আর্সেনালের এগেনস্টে ক্লিয়ান এমবাপ্পের ক্ষেত্রে এরকম একটা পেনাল্টি আমরা ভাবছিলাম যে ক্লিয়ান এমবাপ্পে হয়তোবা পাইতেছেন, কিন্তু পরবর্তীতে রেফারি বিভিন্নভাবে একটা সিদ্ধান্ত আসলো যে না, এটা পেনাল্টি না, এমবাপ্পে এমনিতেই পড়ে যাচ্ছিলেন, উনি চাচ্ছিলেন যে একটা পেনাল্টি আদায় করে নেওয়ার জন্য। এই ধরনের একটা সিচুয়েশন রাফিনার সাথে ওই টাইমটাতে তৈরি হয়েছে। সুতরাং এইটা নিয়ে বিতর্কেরও তেমন কিছু নাই। অনেক ফাউল বা অন্যান্য যেই বিষয়গুলো আছে, উল্টাপাল্টা ট্যাকেলের যে বিষয়গুলো আছে, যেই জায়গাগুলোতে রেফারির কিছু সিদ্ধান্ত অনেক টাইমে অন্যরকমভাবে আসবে। রেফারি হিউম্যান বিং, এই ধরনের এক্সাইটমেন্টের টেম্পো ধরে রাখা, এই ধরনের এক্সাইটমেন্টের মধ্যে তাদের স্বাভাবিক স্বভাবসুলভ যে আচরণটা আছে, বা স্বভাবসুলভ যেই এক কথায় নর্মাল থাকার যে বিষয়টা, এটা কিন্তু একটু ইম্পসিবল। একটু নর্মাল থাকাটা এই সময়টাতে একটু অ্যাবনর্মাল বিষয়। তারপরও রেফারি যথেষ্ট ভালো করছে, রেফারি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু রিয়াল মাদ্রিদের উচিত এই জায়গা থেকে কারেকশনে আসা। আমি মনে প্রাণে চাইবো মাদ্রিস্তা হিসাবে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি এই টুর্নামেন্টে না জিতুক, ভাগ্যের জের ধইরাও না জিতুক। পরবর্তী এল ক্লাসিকো আছে আরেকটা বার্সেলোনার সাথে, সেই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ জেতে, তাহলে কিন্তু পরবর্তীতে বার্সেলোনা যদি ভুলচুক করে, তাহলে রিয়াল মাদ্রিদ হয়তো একটা চান্স থাকবে লা লিগাতে। কিন্তু রিয়াল মাদ্রিদের যেই রান আপ পারফরমেন্স, এই রান আপ পারফরমেন্স দিয়া কিন্তু কোনোভাবে কোনো ট্রফি তারা ডিজার্ভ করে না এই সিজনটাতে। তাদের উচিত একটা ব্যাক স্টেপ নেয়া, এই ব্যাক স্টেপ নিয়ে তারপরে আগানো। তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ
তারা তাদের যেই স্বভাবস্বরূপ শেপটা আছে ওই শেপটাতে ফিরতে পারবে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। লাকিলি কোনো ট্রফি জেতার কোনো মানে নাই। রিয়াল মাদ্রিদের যেই ধরনের ফুটবল আমরা দেখতে অভ্যস্ত, রিয়াল মাদ্রিদ যেই ধরনের ফুটবল খেলে ওই ধরনের ফুটবল আমরা এই থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখি নাই। এবং এই ম্যাচের সেকেন্ড হাফে গিয়ে আমরা কিছুটা রিয়াল মাদ্রিদ সুলভ খেলা আমরা দেখেছি, এবং ওই সময়টা 10-15 মিনিটের মতো ওই সময়টাই শুধু রিয়াল মাদ্রিদকে একটু অ্যালাইভ মনে হয়েছে। এছাড়া রিয়াল মাদ্রিদকে ওই ধরনের ফর্মেও দেখা যায় না, ওই ধরনের এক্সাইটমেন্টও দেখা যায় না, বা রিয়াল মাদ্রিদকে নিয়ে যেই ধরনের কনফিডেন্সটা থাকার কথা ওই ধরনের কনফিডেন্সটাও ছিল না। যদি এই ম্যাচটা পেনাল্টিতে গড়াইতো সেক্ষেত্রে হয়তো রিয়াল মাদ্রিদ একটা চান্স থাকতো, কারণ থিবো কর্তোয়া ভালো গোলকিপার, শেষ দিয়েও ভালো গোলকিপার, সেক্ষেত্রে থিবো কর্তোয়ার দিকে একটু চান্স হয়তো বেশি থাকতো, হয়তো বা লাকিলি মাদ্রিদ ম্যাচটা জিতে যেত। লাকিলি যদি ম্যাচটা মাদ্রিদ জিততো পরবর্তী সিজনের জন্য মাদ্রিদের জন্য খুব খারাপ হইতো। এই ম্যাচটা জেতা, এই ম্যাচটা হারা মাদ্রিদের জন্য খুব ভালো হয়েছে, খুবই, কারণ মাদ্রিদ নিজেদেরকে কারেকশন করতে পারবে, তাদের কারেকশন করার দরকার আছে। তাদের ব্যাকলাইন একেবারে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। মিডফিল্ড ওই একই ধরনের অবস্থা। অ্যাটাকিং লাইনটাকে যদি আপনি ওইভাবে সাজাইতে যান, আপনার ব্যাক লাইনটাকে স্ট্রং থাকা লাগবে, মিডফিল্ডটাও ওই রকম লাগবে। আপনি কিন্তু টনি ক্রুজের পরে ওই ধরনের একজন মিডফিল্ডার যে উইথ বল উইদাউট বল ভালো ডিসিশন মেকিং করতে পারে, ভালো প্লেসমেন্টে বল ডেলিভার করতে পারে, এই ধরনের একজন মিডফিল্ডার আপনি খুঁজে বের করতে পারেন নাই। কারণ ওই মিডফিল্ডার যাকে আপনি মিডে সেট আপ করতেছেন তাকে ব্যাকে নিয়ে আসতে হইতেছে। চুয়ামিনিকে শেষের পার্টটাতে দেখলাম তাকে ব্যাকে দাঁড় করাই দিয়েছেন। তো এটা তো সমস্যা। চুয়ামিনি এই জায়গায় হোল্ডিং মিডফিল্ডার হিসেবে সে আজকে খেলছে, তাকে সরাসরি ওই যেই জায়গাটাতে আপনি রুডিগারকে তুলে দিলেন ওইখানে আপনি চুয়ামিনিকে খেলাইলেন, এটা তো একটু সমস্যার ব্যাপার স্যাপার। আপনাকে এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে। আপনি যখন একজন অ্যাটাকারের জায়গায় একজন অ্যাটাকার দিয়ে সাব করাচ্ছেন, ওই জায়গায় একজন ডিফেন্ডারের জায়গায় একজন ডিফেন্ডারকে দিয়ে অবশ্যই সাব করাতে হবে। যদি এইটা করা যায় তাহলেই হচ্ছে আপনার টিম ওইভাবে রান করবে বা ওইভাবে এগিয়ে যাবে, নয়তো কোনোভাবেই সম্ভব না। এবং আরও কিছু কিছু বিষয় রয়েছে, যেই মাঝখান থেকে অনেকগুলো বল লুজ করা, মিডফিল্ড থেকে বল লুজ করা, সেকেন্ড বলের পর থার্ড বলটা রিয়াল মাদ্রিদ কোনোভাবেই নিজেদের করে নিতে পারতেছিল না, এবং থার্ড বলের সময় ইন্টারসেপশন কনসিড করতে হয়েছিল, যেই জায়গাটাতেই রিয়াল মাদ্রিদ আজকে ম্যাচটা হারছে। রিয়াল মাদ্রিদের ডমিনেশন দেখা যায় নাই। স্ট্যাটিস্টিক্সের বিষয়টা আমার হাতে ওইভাবে নাই, কারণ শেষ রাতে বসে বসে ভিডিও বানাইতেছি, তো এত অ্যানালাইসিসের তেমন একটা সুযোগ নাই। যেহেতু মাদ্রিদটা যেহেতু হিউম্যান বিং, অ্যানালাইসিসের জায়গাটাতে একটু নিউট্রাল থাকতে হয়। তারপরও কিছু পেইন তো মানুষের ভিতরে থাকে। মানুষ কোনো একটা দলকে সাপোর্ট করার মাধ্যমে খেলা বলেন বা অন্য কিছু বলেন এইগুলোর প্রতি মানুষ ফ্যান হয় বা ওইটা নিয়ে মানুষ চর্চা করার চেষ্টা করে। যেহেতু মাদ্রিদ পছন্দের টিম, মাদ্রিদ হেরে গেছে, এই জন্য মনটা বেশি খারাপ। তো এই হচ্ছে বিষয়। মাদ্রিদের একটু শরম হওয়া দরকার, একটু লজ্জা হওয়া দরকার। অন্ততপক্ষে মাদ্রিদের ব্যাকলাইনে কিছু ব্যাকআপ থাকা দরকার, যেইগুলো দিয়ে মাদ্রিদ পরবর্তীতে ফাইট করতে পারবে এবং পরবর্তীতে ওইভাবে কামব্যাক করতে পারবে। এবং আমার জন্য একটু সুখের, কারণ এইটা হচ্ছে এই ম্যাচটা 3 ফ্রেঞ্চম্যানের একটা স্যালভেজ বলা যাইতে পারে। কারণ রিয়াল মাদ্রিদের পরে 2টা গোল আসছে ফ্রেঞ্চম্যানের কাছ থেকে, এবং লাস্টে একটা গোল যেটা বার্সেলোনার পক্ষে করছে এটা জুলস কুন্ডে করছে। সো সব কিছু মিলাইয়া অ্যাজ আ সাপোর্টার এই বিষয়টা একটু সুখের আমার জন্য। এই বিষয়টা নিয়ে হয়তো আমি একটু খানিকটা সময় ঘুমাইতে পারবো। যাই হোক, রিয়াল মাদ্রিদ পরের ম্যাচগুলোতে এই সিজনটাতে আর কামব্যাক না করুক, এই সিজনটাতে রিয়াল মাদ্রিদ ওইভাবেই থাকুক। বার্সেলোনা অনেক দিন পরে তারা তাদের শেপে ফিরে আসছে, এবং এই শেপের ধারাটা তারা বজায় রাখুক। যেহেতু লা লিগার অন্যতম গুরুত্বপূর্ণ রাইভালস বার্সেলোনা, এবং বার্সেলোনা আছে বিদায় লা লিগাটা এত বেশি জমজমাট রিয়াল মাদ্রিদের জন্য, এবং রিয়াল মাদ্রিদ আছে বিদায় যারা কিউলার্স আছে তাদের কাছে এই লা লিগাটা এত বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং রাইভালসের জন্য অনেক 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 বেশি শুভকামনা। তারা দুর্দান্ত খেলেছে, এবং সামনে তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচ রয়েছে ইন্টার মিলানের সাথে, এবং সেখানে তারা অবশ্যই তাদের সেরাটা দিয়ে নিজেদের আরেকটা ট্রফি কীভাবে বাগিয়ে নেওয়া যায় সেই দিকেই তারা অ্যাপ্রোচ করবে। এবং হ্যান্সি ফ্লিক যে মেন্টালিটি, মাইন্ডসেট আপ, ট্যাকটিক্স এবং ট্যাকটিক্যাল এক্সিবিশন অনফিল্ডে দেখাচ্ছেন, সেই অনুসারে অবশ্যই বার্সেলোনা এগিয়ে যাবে। এই জন্য বার্সেলোনার প্রতি
শুভকামনা থাকলো। আর লা লিগাতে যে বিষয়টা আছে ভাগ্যের উপরে আসলে এই বড় ধরনের টুর্নামেন্ট আসলে জেতা যায় না। বা রিয়াল মাদ্রিদ ওই ধরনের পারফরমেন্স আসলে এই টুর্নামেন্টে করছে না। কিচ্ছু করার নাই, যেই ধরনের পারফরমেন্স রিয়াল মাদ্রিদে করা উচিত ওই ধরনের পারফরমেন্স রিয়াল মাদ্রিদ করছে না। সুতরাং যারা মাদ্রিস্তাস আছেন তাদের কাছে বলবো যে নিউট্রালি একটা বিষয় চিন্তা করেন যে রেফারিংয়ের প্রতি এত বেশি দোষারোপ করে লাভ নাই। আমাদের যেই ধরনের পারফরমেন্স করা উচিত ছিল ওই ধরনের পারফরমেন্স আমরা করতে পারি না, যেটা দিয়ে আসলে একটা ম্যাচ জেতা যায়। আপনার পুরা যারা স্টার প্লেয়ার্স আছে তারা সবাই কিন্তু ইনজুরিতে, আপনার মিডফিল্ডে কামাভিঙ্গা নাই ইনজুরিতে, আপনার অ্যাটাকিং লাইনে আপনার সলিড নাম্বার 9 ক্লিয়ান এমবাপ্পে পুরা মাঠ ভরে খেলতে পারতেছে না ইনজুরিতে, ভিনিসিয়াস জুনিয়র একা একা থেকে কি করছে ঠিক ওই রকম বোঝাও যাইতেছে না, বেলিংহাম তার আগের যে শেপটা আছে ওই শেপটাতে সে ফিরতে পারতেছে না, রদ্রিগো ওই ধরনের ফর্মেই নাই। সব কিছু মিলে একটা ঝামেলা। ফার্লান্ড মেন্ডি লেফট ব্যাকে আপনার যেই মূল ডিফেন্ডার সেই জায়গাটাতে কিন্তু ফার্লান্ড মেন্ডি নাই। তো এই জায়গাটাতে কিন্তু এক দারুণ একটা বড় ধরনের সমস্যা। ডেভিড আলাবা ইনজুর্ড, সব আপনার ইনজুর্ড। তো এই জায়গাটাতে আপনার পারফরমেন্স করাটা একটু কঠিন হবে, স্বাভাবিক। মাইনা নেন, মাইনা নিয়ে ঘুমায় যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং উইথ মি।